আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমরা ফৌজদারি কার্যবিধির ধারাবাহিক যে ক্লাস করতেছি, আজকে 17তম চ্যাপ্টারের ক্লাস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। 17তম চ্যাপ্টার এবং 16তম চ্যাপ্টার এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আপনারা আগের ক্লাসটা যারা দেখেননি তারা দেখে এই 17তম চ্যাপ্টারটা দেখলে বুঝতে খুবই সুবিধা হবে। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো বলেছিলাম যে এখানে নালিশ খারিজ, পরোয়ানা ইস্যু স্থগিত, এখান থেকে পরোয়ানা ইস্যু, তার মানে কার্যক্রম শুরু হয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু। এবার দেখেন, অপরাধ আমলে গ্রহণ করে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যিনি অপরাধটা কি করতেছেন, আমলে গ্রহণ করতেছেন, তিনি যদি মনে করেন অগ্রসর হইবার মতো কারণ আছে, যে যথেষ্ট হেতু আছে, কারণ আছে, অর্থাৎ সত্যতা পাওয়া গেছে। এখন সত্যতা পাওয়া না যাওয়ার ফলে, ভিত্তিহীন অভিযোগের ফলে 203-এ কিন্তু খারিজ করে দিয়েছে। আর 204-এ যেটা, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে অগ্রসর হইবার মতো যথেষ্ট কারণ আছে। তখন কি হবে, অপরাধটা যদি আমল অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে কি সমন দেবেন, তাকে সমন দিয়ে তাকে ডেকে পাঠাবেন। আর যদি আমলযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে পরোয়ানা ইস্যু করে দিবেন, যে তাকে যেন ধরে আনা হয়, ঠিক আছে, বা ওয়ারেন্ট ইস্যু করে দেবেন। এরপরে বাদী পক্ষের আসামিদের তালিকা দাখিল না হইলে আসামির বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করা যাইবে না। এখন ব্যাপারটা খেয়াল করেন যে বাদী পক্ষ যদি আসামিদের বিরুদ্ধে সাক্ষীদের যে তালিকা, ঠিক আছে, আসামির সেই তালিকা যদি না দেয় তাহলে পরোয়ানা ইস্যু, ঠিক আছে, করা যাবে না। এখন এই যে একটা তথ্য গুরুত্বপূর্ণ, পরোয়ানা ইস্যু করিলে নালিশের আর বুঝে দেখা গেছে যে সাক্ষীদের তালিকা দিয়েছেন, তখন এই যে পরোয়ানা ইস্যু করিলে নালিশের একটি নকল সংযুক্ত করতে হবে। তার মানে যে পরোয়ানাটা যাবে তার সাথে যে নালিশ করছে, ঠিক আছে, যে অভিযোগ, তার একটা নকল সাথে যাবে। যেমন সিআরপিসিতে, ঠিক আছে, সমনের সাথে নকলের মানে সিপিসিতে শর্ট কপি যায়। আচ্ছা, এখন এখানে একটা তথ্য দিয়ে গেছে 90 ধারার বিধানকে ব্যাহত করবে না। 90 ধারার ওখানে বিধান আছে, যেমন 88-তে যে ক্রোক, ঠিক আছে, ওইদিকে যে 90, ওইখানে বলা আছে সমন সম্পর্কে বিভিন্ন কথা বলা আছে। সেখানে একটা তথ্য হচ্ছে যে সমনের অতিরিক্ত পরোয়ানা, ওইখানে যে বিধানগুলো আছে ওই বিধানগুলো ওই বিধানের মতো, এই যে ধারাটা, এই ধারাটা ওই 90 ধারার বিধানকে ব্যাহত করবে না। এরপর পরোয়ানা ফিস বা অন্যান্য কোনো ফিস প্রদেয় না হইলে, অর্থাৎ পরোয়ানা প্রদান দেওয়ার জন্য পরোয়ানার ফিস দেওয়া লাগে, কোর্ট ফি বা অন্যান্য যে বিষয়গুলো ফি দেওয়া লাগে, সেই ফি দিয়ে যদি না হয়, না হওয়ার কারণে পরোয়ানা ইস্যু করা যাইবে না। অর্থাৎ পরোয়ানা ইস্যু না করলে ম্যাজিস্ট্রেট নালিশটা কি করবেন, খারিজ করে দেবেন, ঠিক আছে। তাহলে এখানে একটা দেখেন নালিশ খারিজ আছে পরোয়ানা ইস্যু না করা, অর্থাৎ ফিস না দেওয়ার কারণে। আর এখানে আছে কি অভিযোগ ভিত্তিহীন হলে একটা খারিজ, ঠিক আছে। আর এইখানে একটা ডিসচার্জ অব্যাহতি আছে, সেটি হচ্ছে কি যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরে আসামিকে অব্যাহতি দিতে পারেন। এই তথ্যগুলো আমরা একটু জেনে রাখবো। এবার হচ্ছে আমাদের 205 ধারায়, 205 ধারায় যেটা বলছে, ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা রেহাই দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন কোন একটা মামলা হলে যে আসামিকে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধির 116 ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির একটা বিধান আছে, ঠিক আছে, দেওয়ানি কার্যবিধি তো আছেই। আচ্ছা, এখন আসামিকে যদি সমন প্রদান করেন ম্যাজিস্ট্রেট, সেই ক্ষেত্রে উকিল মারফত হাজিরা দেওয়ার বিধান রয়েছে। আবার ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসামিকে সশরীরে হাজির হতে হবে, তবে যে কোনো সময় তিনি তাকে ডেকে পাঠাতে পারেন অথবা পরোয়ানা দিতে পারেন। আচ্ছা, এবার 105-এর গ এবং 105-এর গ এই দুটো বিষয় আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, কারণ এখান থেকে মামলাটা বিচার প্রক্রিয়া চলে যায়। 105-এর গ, আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট তিনি মামলাটা পাঠিয়ে দেন বিচারের জন্য দায়রা আদালতে, এবং দায়রা আদালত 565 ক থেকে ঠ এই প্রক্রিয়ায় বিচার করেন। আর 205-এর গ যেটা, এখান থেকে যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে, অর্থাৎ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করেন। বিচারিক ম্যাজিস্ট্রেট 241 থেকে 249 যে বিধানগুলো রয়েছে সেই বিধান অনুযায়ী মামলার বিচার করেন। তাহলে আমরা দেখি যে 205-এর গ এখানে কি তথ্য রয়েছে। একমাত্র দায়রা আদালতে বিচার্য মামলা দায়রা আদালতের নিকট প্রেরণ করবেন, ঠিক আছে। হ্যাঁ, দায়রা আদালতে যে সমস্ত মামলা বিচার্য ম্যাজিস্ট্রেট সেই সমস্ত মামলা পাঠিয়ে দেবেন দায়রা আদালত। এখন কিভাবে পাঠাবেন দেখেন, এখানে যে তথ্যগুলো আসছে, যে পুলিশ রিপোর্ট বা অন্য কোনো উপায়ে রুজু হবার পর মামলার আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হলে তিনি যদি মনে করেন আসামি অপরাধ একমাত্র দায়রা আদালতে কর্তৃক বিচার্য, তখন তিনি কি করবেন, যে আমরা বলি দেখেন পুলিশ রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো উপায় সরাসরি নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা এসেছে, এখন তিনি দেখেন যে এই মামলাটা তার আদালতে বিচার্য না, দায়রা আদালতে, তখন তিনি কি করবেন, এই কাজগুলো করবেন, যে উক্ত মামলা দায়রা আদালতে প্রেরণ করবেন, আসামিকে হাজতে প্রেরণ করবেন, ঠিক আছে। এরপরে মামলার নথি এবং দলিলাদি, ঠিক আছে, দায়রা
আদালতে প্রেরণ করবেন এবং পাবলিক প্রসিকিউটরকে মামলা হস্তান্তর সম্পর্কে নোটিশ দেবেন। যেহেতু ওখানে দায়রায় মামলা চালাবে পিপি, পাবলিক প্রসিকিউটরকে একটা নোটিশ দেবেন যে এই মামলাটা দায়রা আদালতে প্রেরণ করা হচ্ছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে দায়রা আদালতে মামলা চলে গেল। দায়রা আদালতে মামলা চলে যাওয়ার পরে 265 ক থেকে ঠ ওই প্রক্রিয়া চলতে থাকবে। আমরা সেই ক্লাসে সামনে আলোচনা হবে। এবার 205 গ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইত্যাদির নিকট মামলার প্রেরণ। এখানে হচ্ছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো উপায়ে রুজু হবার পর আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হলে তিনি কি করবেন, তিনি মামলাটি সিএমএম, ডিএম বা সিজিএম এর নিকট পাঠিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আসামির জামিন সম্পর্কে বর্ণনা দেবেন এবং মামলার দলিলাদি নথিপত্র এগুলো সব পাঠিয়ে দেবেন। এরপরে এখানে একটা বিষয় আছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এনারা কি করতে পারেন, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, এরপরে হচ্ছে এডিএম কোর্ট, ঠিক আছে, তাদেরকে মানে তাদেরকে কি করতে পারেন, মামলা বিচারের জন্য নির্দেশ দিতে পারেন। আচ্ছা, তাহলে এই মামলা এখানে বিচারের জন্য চলে গেল। তারপরে এই ম্যাজিস্ট্রেটগণ, বিচারিক ম্যাজিস্ট্রেটগণ তারা এই 241 ক থেকে 49 পর্যন্ত যে বিধান আছে সেই বিধান অনুযায়ী মামলার বিচার করবেন। এরপরে এখানে আরেকটা তথ্য হলো যে 205 ঘ একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চলিতে থাকলে অনুসরণের পদ্ধতি। তার মানে নালিশি মামলা আছে যেটাকে আমরা সিআর মামলা বলি, পুলিশি তদন্তের মামলা যেটা জিআর মামলা, জিআর একসাথে চলতে থাকলে জিআর আগে হবে, সিআরটা পরে হবে, আবার একত্রেও চলতে পারে। এই বিধানটা আমাদের এখানে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই যে চ্যাপ্টার, ঠিক আছে, 17তম চ্যাপ্টারের এই হচ্ছে আমাদের বিধানাবলী। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ভালোভাবে জানলে আশা করি এমসিকিউ রিটেন এখানে কোনো বিষয় আমরা আর কি দুর্বল থাকবো না। আর একই সাথে আপনারা পাঠ্য বইটাও মানে বিআর অ্যাক্ট যেগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আশা করি এই চ্যাপ্টার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এই সম্পর্কে যদি আরও কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আরও কোনো ক্লাস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।